আসসালামু আলাইকুম। কখনো ভেবেছেন বিয়ে খেতে গিয়ে পাহাড়ে ঘেরা অন্য এক দুনিয়ায় ঢুকে পড়বেন? এবার আমি গিয়েছিলাম নেপালে এক বন্ধুর বিয়েতে। আজ আমি নেপালি বিয়ের দাওয়াত খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করব। नमस्ते सबैलाई। म नेपाल आएको छु। मेरो साथीको विवाह में सहभागिता गर्न यो मेरो लागि एकदमै विशेष अनुभव हो। अब त तिमीहरू पनि मेरो सँग यो यात्रामा सँगै हुनुहोस्। মে মাসের এক দুপুরে আমরা রওনা হই এয়ারপোর্টের উদ্দেশ্যে। দিনটি ছিল মেঘলা, কিন্তু ভাগ্য ভালো ছিল, ফ্লাইটটা ঠিক সময়ে হলো। হঠাৎ করে মেঘে ঢাকা রাজ্য থেকে পাহাড়ে ঘেরা রাজ্যে প্রবেশ করলাম। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পাহাড় ঘেরা ছোট্ট একটা রানওয়ে। একটু ভুল মানেই বড় দুর্ঘটনা। ল্যান্ডিং করার সময়ও অনেক আতঙ্কে ছিলাম, কিন্তু বাইরের দৃশ্য দেখে অভিভূত হয়েছিলাম। ভয়ঙ্কর সুন্দর বুঝি একেই বলে। নেপালের এয়ারপোর্টটা সুন্দর ও পরিপাটি, সবার কাছে ব্যাগ আছে, তাই এই ইন্ডিপেন্ডেন্ট বেবিটা নিজের মামপটকে ব্যাগ বানিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাঠমান্ডুতে পৌঁছে আমরা একটা হোটেলে উঠলাম। হোটেল থেকে বের হয়ে আমরা রাতে ডিনারের জন্য বের হয়েছিলাম। বের হয়ে দেখি রাস্তাঘাট একদম জনশূন্য। এখানে রাত 10টা বাজলেই সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আমরা রওনা হই সিমারা এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টি হওয়াতে ফ্লাইট 1.5 ঘন্টা ডিলে ছিল। এয়ারপোর্টে আমাদের অনেকখানি সময় চলে যায়, কিন্তু আমরা এখানে অনেক কিছু উইটনেস করেছি। আর এইটুকু সময়ের মধ্যে উজাইরও অনেকগুলো বন্ধু বানিয়ে ফেলেছে। ওদের এসব কাণ্ড কারখানা দেখে সবাই মজা পাচ্ছিল। তারপরে আমরা রওনা দিলাম সিমারার উদ্দেশ্যে। বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশের অবস্থা ভালো ছিল না। বিমান 2বার ঝাঁকুনিও খেয়েছিল। আমরা সবাই অনেক ভয়ে ছিলাম। ল্যান্ড করার পর মনে হলো যে প্রাণ হাতে নিয়ে ফিরলাম। বন্ধু নীতিশ তার কাজিন মুন্না ভাইকে আগে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে রিসিভ করানোর জন্য। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে কাটাহারিয়া। আমরা এখন কাটাহারিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাংলাদেশের তুলনায় নেপালের জনসংখ্যা অনেক কম, তার থেকে কম তাদের যানবাহন। বেশিরভাগ মানুষই বাইক চালিয়ে যাতায়াত করে। আমরা এক জায়গায় নেমে লাঞ্চটা সেরে নিলাম। নেপালে আসার আগে আমি ভেবেছিলাম আমি এখানে এসে শুধু মোমোই খাবো, কিন্তু এখানে অন্যান্য আইটেম ট্রাই না করলে কিভাবে হয়। তবে এখানকার প্রধান খাবার নিরামিষ। এই যে এই গেটটা পার হলে যে রাস্তাটা থাকে দুই পাশে, সেই রাস্তাটা একদম জঙ্গলের মতো। আর ব্রিজগুলোর সাইডে এরকম পার্টিশন করে দেওয়া। রাস্তাগুলো সুন্দর, কিন্তু পাহাড়ি রাস্তা তো, একটু ঢালু রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছিল। একটা জিনিস লক্ষ্য করেছেন, ওদের রাস্তায় কিন্তু কোনো ল্যাম্পপোস্ট নেই। জাস্ট ইমাজিন, রাতের বেলা ওরা এরকম ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে কিভাবে গাড়ি চালায়। গাড়ি চলছে, দুই পাশে নয়ন জোড়ানো সবুজে ঘেরা রাস্তা। মনে হচ্ছে যেন সাফারি পার্কের মধ্যে দিয়ে গাড়ি চলছে। ওদের এখানে লোকারণ্য অনেক দূরে দূরে, অর্থাৎ মানুষের বসবাস অনেক দূরে দূরে। আমার তো মনে হচ্ছিল যে ওরা মানুষ না, ওরা প্রকৃতির সাথে বসবাস করে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে, আর আমরা পৌঁছে গেলাম কাটাহারিয়াতে, আমার সেই বন্ধুর বাড়িতে। বন্ধু তখন পূজা দিতে গিয়েছিল। সারাদিনের জার্নি শেষে ক্লান্ত আমরা ফ্রেশ হয়ে নিলাম। বিয়ে বাড়ি, অনেক রমরমা অবস্থা। ব্যান্ড পার্টি থেকে শুরু করে আতশবাজি। বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো কিছুই থামছে না। এর মধ্যে আমরা রেডি হয়ে রওনা হয়ে গেলাম কনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি একটু দূর না যেতেই থেমে গেল। আমি ভাবলাম হয়তোবা পৌঁছে গিয়েছি। তারপরে দেখলাম কাহিনী অন্যরকম। সবাই মিলে একটা হোটেলে নামলো আমাদেরকে কাটিয়া মাটন খাওয়ানোর জন্য। বাংলাদেশি বিয়ের দাওয়াত হলে আমি কখনোই যেতাম না, কারণ আমি তো অলরেডি দাওয়াত খেতেই যাচ্ছি। কিন্তু যেহেতু নেপালি খাবার, তাই ট্রাই করার জন্য চলে গেলাম। ওরা এই মাটন মুড়ি চানাচুর দিয়েই পরিবেশন করে। এরপরে আমরা রওনা দিলাম দেওয়াপুরের উদ্দেশ্যে। টায়ার্ড আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও টের পাইনি। ঘুম থেকে উঠে দেখি রাস্তার দুই সাইডে শুধু ভুট্টা ক্ষেত। নেপালের অনেক পাহাড়ি অঞ্চলে ধান নয়, বরং ভুট্টাই প্রধান খাদ্যশস্য। এদের অনেক ধরনের খাবারেই থাকে ভুট্টার ছোঁয়া।
অবশেষে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বিয়ে স্টেজের গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। বরের গাড়ির খোঁজ করতে গেট থেকে একটু দূরে যেতেই চোখে পড়লো যে ছোটরা বাজি ফোটাচ্ছে। পিছে দেখলাম বড় বড় যাত্রী বহর চলছে, আর তার মাঝে মাঝে অনেক মানুষ। এ যেন এক চোখ ধাঁধানো দৃশ্য। সবাই মেতে উঠেছে নাচে গানে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, বাংলাদেশের মতো এখানেও সবাই হিন্দি গানে তালে তালে নাচছে। আমাদের দেশের মানুষরা যেভাবে হিন্দি ভাষার সিনেমা দেখে গান শুনে হিন্দি ভাষাটা রপ্ত করে নিয়েছে, ওরাও ঠিক তেমনই। ওরা বাংলা পারে না, ঠিক তেমনি আমিও নেপালি পারি না, কিন্তু আমরা কমিউনিকেট করছি হিন্দি ভাষায়। আমাদের ভাষা আলাদা, কালচারও ভিন্ন, কিন্তু শিকড় একটাই। সেই শিকড়ের নাম সংস্কৃত। সংস্কৃত থেকে এই তিনটি প্রাণবন্ত ভাষার উৎপত্তি হয়েছে, বাংলা, নেপালি আর হিন্দি। এজন্যই ওদের হাতের লেখা দেখলে অনেকটাই চেনা চেনা লাগে। আমাদের নেপালি বন্ধুরা বাংলাদেশে এসে প্রথমে অনেক কষ্ট করেছে, পরে ওদের বাংলা ভাষা শিখতে 6 মাসের মতো সময় লেগেছে। তার জন্য অবশ্য আমরাও দায়ী, কারণ আমরা তাদের সাথে হিন্দি ভাষায় কমিউনিকেট করতাম। অবশেষে আমরা গেটের কাছে চলে আসলাম। এই যে বরযাত্রীর গেট পর্যন্ত আসা, এই যাত্রাটা ছিল একটা উৎসবের মতো। ভিতরে ঢুকতেই চোখে পড়ল রমরমা দৃশ্য। আকাশে তখনও রং ছড়াচ্ছে আতশবাজি, আর নিচে সাউন্ড বক্সে একটানা বাজছে গান। ড্রোনের চোখে ধরা পড়ছে জ্বলে ওঠা মানুষ আর আকাশের রঙিন আলোক ছটা। স্টেজে বর চলে এসেছে, আর আমাদের দেওয়া হলো বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম। স্ন্যাক্স আইটেমের মধ্যে ছিল জুস, পানি, বিভিন্ন ধরনের মিষ্টি ও ভুজিয়া। চোখে স্বপ্ন, বুক ভরা গান আর লাজুক চাহনিতে কনের আগমন। এবার একদমই অন্যরকম একটা দৃশ্য চোখে পড়ল। বিরাট এক পদ্ম ফুলের মাঝখানে বরকনে আবির্ভূত হলেন, যেন দেবদেবীর অবতার। ধীর ভঙ্গিতে ঘুরে ঘুরে করছে প্রণাম। এই মুহূর্ত যেন কোনো মিথের চিত্রপট থেকে উঠে এসেছে। সনাতন ধর্মাবলম্বীদের বিয়ে সাধারণত রাতেই হয়। এই বিয়েটাও তার ব্যতিক্রম নয়। এরপরে বিয়ের অনেক রীতিনীতি হয়েছে। বরকনে সবার সাথে পরিচিত হয়েছে, যারা বয়সে ছোট তাদেরকে সালামি দিতে হয়েছে। তারপরে আংটি বদল হয়েছে, সিঁথিতে সিঁদুর পরানো হয়েছে, রং খেলা হয়েছে। কিন্তু আমরা পুরো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি নাই। পরের দিন ভোরবেলা চিত্র এটি। সবাই ক্লান্ত কিন্তু উচ্ছ্বসিত। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত আমার সেই ফ্রেন্ডটা, সেটা ওর হাসি দেখেই বোঝা যাচ্ছিল। বিভিন্ন নিয়ম প্রথা মেনে বউকে ঘরে তোলা হলো। এরপরেও ছিল বিভিন্ন পূজা অর্চনার শেষে সবাই অবশ্য বিশ্রাম নিয়েছিল। এটা ছিল দুপুরের আয়োজন। সকালবেলা ছিল ভেজ থালি। ওরা ক্ষত্রিয়, তাই বিয়ের আগে পরে 3 দিন বাড়িতে কোনো নিরামিষ রান্না হয় না। সকালের ভেজ থালির মধ্যে ছিল ডাল, চাটনি, টক দই আর 2 পদের ভেজ রান্না। বিকেলের মধ্যে বিয়েবাড়ির সাজসজ্জা সব খুলে ফেলা হয়েছে। এবার বিদায়ের পালা। মনের ভেতর টুকরো টুকরো স্মৃতি, হাসি, আনন্দ রেখে যাচ্ছি পিছনে, কিন্তু হৃদয়ের খাতায় লিখে নিচ্ছি প্রতিটা মুহূর্ত। গাড়ির জানালার বাইরে ছুটছে দৃশ্যগুলো, আর মনে ভাসছে স্বল্প সময় তৈরি হওয়া স্মৃতিগুলো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।